চুড়িহাট্টার আগুনের কারণ নিয়ে নানা জল্পনা, সূত্রপাত নিয়ে প্রশ্ন থাকলেও রাসায়নিক গুদামেই বেড়েছে ভয়াবহতা বলছেন প্রত্যক্ষদর্শীরা। মালিকরা চায়নি বলেই সরেনি রাসায়নিকের গুদাম, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলে দেখতে গেলেন আহতদের। পুরান ঢাকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা। এবং টাঙ্গাইলের মধুপুরে ইকো ট্যুরিজম প্রকল্পে বাস্তুচ্যুত হওয়ার আতঙ্কে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, উচ্ছেদ না করার আশ্বাস জেলা প্রশাসনের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। চকবাজারের চুড়িহাট্টার ভয়াবহ আগুনের সূত্রপাত নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। প্রত্যক্ষদর্শীরা আগুন লাগার জন্য তিনটি কারণকেই দায়ী করছেন। কেউ বলছেন ওয়াহেদ ম্যানশনের গুদাম থেকে আগুনের সূত্রপাত, কেউ বলছেন গাড়ির সিলিন্ডার থেকে, আবার কারো দাবি আগুন লেগেছে বিদ্যুতের ট্রান্সফরমার থেকে। তবে সবাই স্বীকার করছেন রাসায়নিকের গুদাম ও যানজটের কারণেই আগুনের ভয়াবহতা এতটা ছিল। এই গাড়িতে করেই বাড়ি ফিরছিলেন পুরান ঢাকার বাসিন্দা মোবারক ও তার চালক। চকবাজারের চুড়িহাট্টা মোড়ে আটকে যান যানজটে। হঠাৎ গাড়ির সামনে আগুনের কুণ্ডলি দেখে কোনো কিছু না ভেবেই ছুটতে শুরু করেন। মসজিদের পাশে আমি দাঁড়াচ্ছিলাম, গাড়িটা কারণ প্রচন্ড জ্যাম ছিল এই জায়গাটায়। একটা বিকট শব্দ শোনার সাথে সাথে দেখলাম উপর থেকে বিশাল আগুনের একটা গোলা, ভারী কোনো একটা বস্তু আগুন সহ একদম আমার গাড়ির উপরে এসে পড়লো। সাথে সাথে আমার গাড়িটাতে আগুন ধরে গেল। এরপর থেকে যে বিস্ফোরণ শুরু হয়েছে, চতুর্দিকে শুধু আগুন আর আগুন। কিভাবে যে আমি বেরোছি আমি নিজেও বলতে পারি না। হঠাৎ আমাদের গাড়ির ভিতরে এরকম শব্দ আসলো, লাগে যে গাড়ি থেকে কি পড়ছে, আর আমার গাড়িতে দিয়ে আগুন উপরের থেকে হয়তো পড়ছে। একই সময় বন্ধুকে নিয়ে মোটর বাইকে বাসায় ফিরছিলেন এলেভেল পড়ুয়া আলিফ। ওয়াহেদ ম্যানশনের একটি দেয়াল ভেঙে তাদের উপর এসে পড়ে। আমি চুড়িহাট্টা মসজিদের ঠিক উল্টা দিকে ছিলাম, ওয়াহেদ ম্যানশনের নিচে। দোতলার ওয়ালটা ভেঙে পড়লো, সাথে সাথে আগুন ধরে গেল। আগুনের কারণে টেলিফোন পোলটা পড়ে গেল আমার ঠিক বাইকের উপরেই। আমার সামনে 3টা লাশ পড়া ছিল। আমি চেপে যাওয়ার পরে দেখলাম একটার পর একটা ওই যে টেলিফোন পোলের উপর আগুন ধরতেছে। একদম শিওর যে ওইখান থেকে গ্যাসের সিলিন্ডার ফাটার কারণে যে এই আগুনটা ধরছে। আগুনের উৎপত্তিটা আসলে সিলিন্ডার চালিত যে গাড়ি ছিল সেই গাড়ি থেকেই ব্লাস্ট হয়েছে আর কি। আগুন একটা ব্লাস্ট হওয়ার পরে সাথে সাথে আগুনগুলো অন্যটায় ছড়ায় পড়ার পরে সেগুলোও ব্লাস্ট হয়েছে। আপনার সাথে সাথে 4টা থেকে 5টা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। ব্লাস্ট হওয়ার কারণে আগুনগুলো বিকট আকার ধারণ করছে। ছেলে হারানো এক পিতা বলছেন, মানুষের লোভের খিসারত দিতেই নিভেছে এতগুলো প্রাণের প্রদীপ। যখন সিলিন্ডার বাস্ট হয়েছে মানুষ সেখানেই আমার ছেলে হয়তো স্পটেই ডেড হয়ে গেছে। পুরনো ঢাকার লোন স্যাংশন হয় না, লোনটা না পাওয়াতেই কেমিক্যাল আলারা 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ টাকা নিয়ে নেয়। কোনো রকম একতলা করে ওকে দোকান দেয়, আর দোতলা টিন দিয়ে তারা থাকে। আই ওয়ান্ট টু প্রপার সলিউশন। চকবাজারের চুড়িহাট্টায় আগুনের সুনির্দিষ্ট সূত্রপাত নিয়ে স্থানীয়দের নানা মত রয়েছে। তবে কেমিক্যাল গোডাউনের কারণে যে আগুনের ভয়াবহতা অনেক বেড়েছিল সে বিষয়ে সকলেই একমত। তাই স্থানীয়রা বলছেন, শুধু আশ্বাস নয়, তারা যে কোনো মূল্যে সমন্বিত উদ্যোগের মাধ্যমেই পুরান ঢাকাকে কেমিক্যাল ব্যবসা মুক্ত হিসেবে দেখতে চান। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর ময়মনসিংহের উপজেলাগুলোতে তৎপর সম্ভাব্য প্রার্থীরা। উন্নয়ন প্রতিশ্রুতিকে গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। বারবার অভিযান চালিয়েও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম অপসারণ করতে না পারাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে চকবাজারের চুড়িহাট্টায় আগুনে আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে যান তিনি। এ ধরনের দুর্ঘটনা রোধে পুরান ঢাকাকে নতুন পরিকল্পনায় সাজানোর কথা বলেন তিনি। চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে আহতদের দেখতে শনিবার সকাল 10:30টায় বার্ন ইউনিটে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে তাদের চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন তিনি। রোগীদের সঙ্গে কিছুটা সময় কাটান প্রধানমন্ত্রী। পরে কথা বলেন সাংবাদিকদের সাথে। প্রধানমন্ত্রী বলেন, বারবার পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম সরাতে অভিযান চালানো হয়েছে, কিন্তু এখনো তা রয়ে যাওয়ায় বিষয়টি দুঃখজনক। এ সময় পুরান ঢাকাকে নতুন করে ঢেলে সাজানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এর আগে নিমতলিতে যখন আগুন লাগলো সেই সময়
আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম যেখান থেকে সমস্ত কেমিক্যাল জাতীয় জিনিস সব সরানো হবে। আমরা কেরানীগঞ্জে একটা জায়গাও ঠিক করলাম, একটা প্রজেক্টও নিলাম। সেখানে আমরা খুব আধুনিক গোডাউন তৈরি করে দিতে চাচ্ছিলাম, বহুতল ভবন করে, যেখানে এই সমস্ত কেমিক্যালগুলি সুরক্ষিত থাকবে। কিন্তু যেহেতু মালিকরা রাজি হন নাই, যার জন্য ওটা আর কার্যকর করা যায় নাই। এর আগে প্রধানমন্ত্রী বলেন আহতদের চিকিৎসায় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসার সব ব্যবস্থা আছে। যে সমস্ত মানে আগুনে পড়ার পর চিকিৎসার জন্য যে সমস্ত যন্ত্রপাতি যা যা দরকার হয়, আমি কিন্তু এর পূর্বে সবই কিনে দিয়েছি। সব রকম একেবারে আধুনিক চিকিৎসার ব্যবস্থাই আমাদের এখন আছে। আর তাছাড়া যা যা প্রয়োজন সেটা আমরা করে যাচ্ছি এবং করে যাব। অগ্নিকাণ্ডের মতো পরিস্থিতিতে গণমাধ্যম কর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়ে সবাইকে উদ্ধার কাজে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যখন একটা দুর্ঘটনা ঘটছে, আগুন লাগছে, সেই সময় নানা ধরনের প্রশ্ন, কতজন মারা গেছে, কি আছে, কি হলো না হলো, এটাকে প্রশ্ন করার সময় এটা কী ধরনের কথা? যে ওই সময় সব প্রশ্নের উত্তর দিতে হবে। ভদ্রলোক কাজে যাবেন, তাকে আটকে ধরে রেখে একের পর এক প্রশ্ন। কোনো চ্যানেল এই কাজটা করেছেন, ভবিষ্যৎ দয়া করে সেটা না করে সুস্থভাবে যেন তারা তাদের দায়িত্ব পালন করে, সেই ব্যবস্থাটা সবাই নেবেন। এ ঘটনায় রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হবে বলেও জানান সরকার প্রধান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে দলের স্থানীয় সরকার নির্বাচনী মনোনয়ন বোর্ডের সভা করেছে আওয়ামী লীগ। বিকেলে গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলের পক্ষে প্রার্থী চূড়ান্ত করতেই এই বৈঠক করেছে দলটি। এর আগে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু উপাধি প্রাপ্তির সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত স্মারক ডাক টিকিট উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনপদের সময় আরও থাকছে। নীলফামারীতে সরব হয়ে উঠেছে উপজেলা নির্বাচন কেন্দ্রিক রাজনীতি, গুরুত্ব পাবে প্রার্থীর অতীত কর্মকাণ্ড। টাঙ্গাইলের মধুপুর গড়ে গারো ও কোচ সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা বসবাস করলেও ভূমির অধিকার না পাওয়ায় উচ্ছেদ আতঙ্কে দিন কাটছে তাদের। সম্প্রতি ইকো ট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসায় নতুন করে দেখা দিয়েছে আতঙ্ক। সমস্যা সমাধানে ভূমির মালিকানা বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতারা। কাদির তালুকদারের সহায়তায় হারুনুর রশিদের রিপোর্ট, ছবি তুলেছেন হোসেন আলী। ভূমির অধিকার না পাওয়ায় অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের মধুপুর শালবনের হাজার হাজার ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসী। দীর্ঘদিন ধরে এ নিয়ে আন্দোলন সংগ্রাম হলেও কোনো কাজ না হওয়ায় উচ্ছেদ আতঙ্কে রয়েছেন তারা। ৩ বছর আগে মধুপুর গড়ের বিশাল এলাকা সংরক্ষিত বনভূমি ঘোষণা করায় এবং সম্প্রতি ইকোট্যুরিজম প্রকল্প বাস্তবায়নের বিষয়টি আলোচনায় আসায় নতুন করে উচ্ছেদ আতঙ্ক দেখা দিয়েছে তাদের মাঝে। যুগের পর যুগ ধরে বসবাস এবং জমিজমা ভোগ দখল করলেও বেচাকেনা করতে না পারায় নানা সমস্যায় রয়েছেন তারা। আদিবাসীদের যে জমি জমা যেখানে আছে ঠিক সেই জায়গায় এইসব প্রকল্পগুলা তারা হাতে নিছে। আমরা সবসময় উচ্ছেদ আতঙ্কে সেখানে বসবাস করি। আমাদের দাবি হলো যে সরকার যেন এই ভূমির আইনগত স্বীকৃতি আমাদেরকে দেওয়া হয়। এদিকে যে সমস্ত এলাকায় ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করছে সে এলাকাগুলো শনাক্ত করে তা তাদের মালিকানায় বা দীর্ঘমেয়াদী বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন তাদের নেতারা। সরকার যদি ব্যবস্থা করে দিতে পারে তাহলে সেখানের আদিবাসীরা সুখে শান্তিতে সুন্দরভাবে তারা বসবাস করতে পারবে। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বলছেন মধুপুরের বনাঞ্চল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কাউকে যেন উচ্ছেদ করা না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 7 বছর আগে এটি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে সংরক্ষিত বনভূমি ঘোষণা করা হয়েছে, কিন্তু সংরক্ষিত বনভূমি ঘোষণা মানে এই নয় যে এই বনভূমির ভিতরে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছে তাদেরকে উচ্ছেদ করা হবে। ভূমি মন্ত্রণালয় এবং বন মন্ত্রণালয় দুই আন্তঃমন্ত্রণালয় সভাও হয়েছে, তো মন্ত্রণালয় থেকে দিক নির্দেশনা পাওয়ার ক্ষেত্রে আমরা হয়তো এই জটিলতাগুলো নিরসন করতে সক্ষম হব। মধুপুরের 20,192 একর বনভূমির মধ্যে 2016 সালে 9,145 একর সংরক্ষিত বনভূমি ঘোষণা করে সরকার। এই অঞ্চলে গারো, কোচ, বর্মন সহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রায় 25,000 মানুষ বসবাস করে। হারুনুর রশিদ, সময় সংবাদ, টাঙ্গাইল। উপজেলা নির্বাচন নিয়ে নানা হিসেব নিকেশ কষছেন ময়মনসিংহের 12 উপজেলার ভোটাররা। তাদের ভাবনা জানাতে
টাউন হল চত্বর থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার হারুনুর রশিদ। ময়মনসিংহের যে 12টি উপজেলা পরিষদ আছে সেই 12টি উপজেলা পরিষদে ইতিমধ্যেই নির্বাচনের উপজেলা পরিষদ নির্বাচনের যে ডামাডোল সেটি বাজতে শুরু করেছে বেশ জোরে সোরেই। বিশেষ করে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বেশ নড়েচড়ে বসেছেন যারা প্রার্থী হবেন বা নির্বাচনে যারা অংশগ্রহণ করতে চান এবং ভোটাররা। এই বিষয়ে কথা বলার জন্যই আমরা আজকে জড়ো হয়েছি। আমাদের সাথে ময়মনসিংহের বেশ কয়েকজন ব্যক্তি আছেন। আমি প্রথমেই যেতে চাই, আমার ডান পাশে আছেন শিক্ষাবিদ এবং দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতা, যিনি দুর্নীতি প্রতিরোধ নিয়ে কাজ করেন এবং পরিবেশ নিয়েও কাজ করেন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে আসলে এই যে উপজেলা নির্বাচন, এই নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা বা কেমন প্রার্থী রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে, এই বিষয়ে আপনার কি বক্তব্য? দেখুন, আমরা ইতিমধ্যে মাঠে অনেক দিন যাবৎ কাজ করেছি কয়েকটা বিষয় নিয়ে, বিশেষ করে দুর্নীতি প্রতিরোধে, শিক্ষা সংক্রান্ত, যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশ সংক্রান্ত। আমরা একটা বিষয় এখানে আজকে পরিষ্কার করতে চাই যে আমরা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি তার সাথে তাল মিলিয়ে যদি আমরা আমাদের পরবর্তী চিন্তাধারা কাজে লাগাতে চাই তাহলে অবশ্যই সৎ, যোগ্য এবং মেধাবী এদের যদি নির্বাচিত না করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো না। আমি এই দেশের মানুষজনের কাছে, জনগণের কাছে আমি একজন নাগরিক হিসাবে এই প্রত্যাশা করব আমরা যেন একজন যোগ্য এবং সৎ মানুষকে নির্বাচিত করি যারা ভবিষ্যতে এই দেশের উন্নয়নে কাজ করবে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার ডান পাশে আছেন একজন যুব সংগঠক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে এই উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের কি প্রত্যাশা বা জনপ্রতিনিধিরা কি করতে পারে যুব সমাজের উন্নয়নে? আমি যেটা মনে করি যে আমাদের উপজেলা নির্বাচনগুলো যেহেতু স্থানীয় সরকারের উন্নয়ন বা অবকাঠামোগত জনগুলো মূলত তাদেরকে নির্বাচিত করা হয়, এই কারণে তাদেরকে মুক্তভাবে কাজ করার একটা সুযোগ দিতে হবে। যারা সৎ এবং উদ্যমী নেতা তাদেরকে আমরা উপজেলা নির্বাচনে প্রার্থী হিসেবে দেখতে চাই এবং আমরা বিশ্বাস করি উদ্যম এবং তারুণ্যদীপ্ত যদি নেতা উপজেলা নির্বাচনে জয়ী হতে পারেন তাহলে তারা দেশের তরুণ সমাজের জন্য ভালো ভূমিকা পালন করতে পারবেন। এবং আমাদের ময়মনসিংহ বিভাগীয় শহর বা বিভাগীয় এলাকা এখানে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। স্থানীয় পর্যায়ে রাস্তাঘাট থেকে শুরু করে প্রচুর কাজের সুযোগ রয়েছে। সেই কাজগুলো যেন সুষ্ঠুভাবে করতে পারেন ওনারা, এই জন্য এবং যেন দুর্নীতিমুক্ত থেকে ওনারা কাজ করতে পারেন সেটাই আমরা প্রত্যাশা করব আমাদের উপজেলা চেয়ারম্যানদের কাছ থেকে। ধন্যবাদ। আমি একটু যেতে চাই আপনার কাছে, এই উপজেলা নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা বা নির্বাচনটা আপনি আসলে কেমন চান? আমি একজন আশাবাদী মানুষ হিসাবে আশা করব নতুন এই নির্বাচনে যারা নেতৃত্বে আসছেন তারা স্বাস্থ্য খাতের অনিয়ম অব্যবস্থাপনায় দৃষ্টি রাখবেন, রোগীদের ভোগান্তির দিকে দৃষ্টি রাখবেন। আমাদের প্রতিদিনকার নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়ে আসছে। আমাদের মেডিকেল কলেজ বা উপজেলা হেলথ কমপ্লেক্সে দেখা যায় কর্মরত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট ওনারা কর্তব্যস্থলে ওনারা অনুপস্থিত থাকছেন। সেদিকেও আমি চাইব যে উপজেলা নির্বাচনে যারা নেতৃত্বে আসছেন তারা সেদিকে দৃষ্টি দেবেন। ধন্যবাদ। আমি একটু যেতে চাই, আমার বাঁ পাশে আছে একজন। আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে এই নির্বাচনে যারা জয়ী হবেন বা যারা প্রার্থী হবেন তাদের কাছে আপনাদের কি প্রত্যাশা? আমরা যারা যুবক আছি বা তরুণ সমাজ আছি তারা আমরা চিন্তা করি যে গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, ব্রিজ, কালভার্ট এগুলো যেন ঠিক করে ওই দিকে নজর দেয় এবং মাদকাসক্ত যে তরুণ সমাজ যে মাদকাসক্ত হয়ে যাচ্ছে তাদেরকে যেন এই মাদকাসক্তের কালো কলার গাছ থেকে যেন রক্ষার জন্য যে আমাদের প্রার্থী হবেন সে যেন এটা নিয়ে কাজ করে, এটাই আমরা তার কাছে আশা করি যে আমাদের প্রার্থী হবে। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম আজকে উপজেলা নির্বাচন নিয়ে। আমাদের সাথে ডক্টর শাহাবুদ্দিন আহমেদ সহ কয়েকজন ছিলেন, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি বলেছেন যে তারা আশা করছেন আগামী নির্বাচনটি একটি অবাধ, সুষ্ঠু, সুন্দর এবং নিরপেক্ষ একটি নির্বাচন হবে যাতে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং যারা নির্বাচিত হবেন তারা তাদের এলাকার অবকাঠামোগত উন্নয়ন সহ মাদকমুক্ত সমাজ গড়ার জন্য এবং যুব সমাজের কল্যাণে তারা কাজ করবেন, এই বিষয়টিতে তারা গুরুত্ব দিয়েছেন। তো এই ছিল আমার কাছে আজকের নির্বাচনী আড্ডার সর্বশেষ। ইমদাদ। আবারও জানাবো উপজেলা নির্বাচনের খবর। উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনার খবর জানাতে নীলফামারীর সৈয়দপুর থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার রতন সরকার। সরাসরি যাচ্ছি তার কাছে।
ইমতিয়াজ, অন্যান্য দিনের মতো আজও আমরা উপজেলা পরিষদ নির্বাচনের বিষয় নিয়ে কথা বলতে এই মুহূর্তে উপস্থিত রয়েছি। এক সময় দেশের ৮ম বৃহত্তর শহর হিসেবে যাকে বলা হতো সেই সৈয়দপুর, এবং এই শহরের পরিচিতি আসলে একটি শিল্প নগরী হিসেবে, শ্রমিকের শহর হিসেবে। আমরা জানি যে সেই ব্রিটিশ আমল থেকেই এখানে একটি রেলওয়ের যে বড় কারখানা রয়েছে, এখানে বগি সহ একটি ক্ষুদ্র যন্ত্রাংশ সহ বগি পর্যন্ত তৈরি হয় এই শহরের যে রেলের কারখানাটি রয়েছে। আজ আমরা আলোচনার জন্য এখানে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমার ডান দিক থেকে মোহাম্মদ জহিরুল ইসলাম, তিনি আসলে একজন শ্রমিক নেতা। আমার তার পাশে আছেন জনাব জান্নাতুল ইসলাম, তিনি আসলে একজন এই শহরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। আমার বাঁ পাশে আছেন হাফিজুর রহমান, তিনি একজন শিক্ষক, শিক্ষাবিদ, লেখক এবং তার পাশে আছেন নজরুল ইসলাম, তিনি একজন সাংবাদিক। আমি আসলে যেহেতু সময় স্বল্পতা, একদম সরাসরি কথায় যেতে চাই। এই সামনের উপজেলা নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন? মূলত সৈয়দপুর শহরটা রেলকেন্দ্রিক শহর। আমরা সৈয়দপুর শহরকে রেলওয়ের রাজধানী বলে থাকি। বর্তমান সরকারের আমলে কিন্তু সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন হয়েছে। বর্তমানে জনবল সংকটে আমরা ভুগছি রেলওয়ে কারখানায়। উপজেলা নির্বাচনে রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মকসুদুল মোমিন এবার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নৌকা মার্কা পেয়ে প্রার্থী হয়েছেন। তা আমি ব্যক্তিগতভাবে আশা করি যে যদি মকসুদুল মোমিন বিজয়ী, আমরা আসলে ব্যক্তিকেন্দ্রিক আলোচনাগুলো যাই। আমি যদি আপনার কাছে একটু প্রশ্ন করি যে এখানে আসলে উপজেলা পরিষদ নিয়ে এই অঞ্চলের মানুষের আশা প্রত্যাশা বা প্রাপ্তির জায়গাগুলো নিয়ে যদি আপনি একটু বলেন। আমি সময় টিভিকে ধন্যবাদ জানাই প্রথমে। আর আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে যিনি উপজেলায় নির্বাচিত হবেন তিনি যেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ভালোবাসেন এবং ভালোবাসতে চেষ্টা করেন। আমাদের সৈয়দপুর উপজেলা সাংস্কৃতিক বিষয়ে আগে অনেক ভালো চর্চা হতো এবং অগ্রগামী ছিল, বর্তমানে অনেকটা ঝিমিয়ে পড়েছে। এই সাংস্কৃতিক অঙ্গনকে আসলে চাঙ্গা করতে হবে। এবার আমি আমাদের সঙ্গে শিক্ষাবিদ রয়েছেন, শ্রদ্ধেয় শিক্ষক, আমি আপনার কাছে জানতে চাই যে এই শহরের উন্নয়নের ক্ষেত্রে উপজেলা পরিষদ কিভাবে কার্যকর হতে পারে? আসলে আমরা যতটুকু জানি যে উপজেলা চেয়ারম্যান যিনি আছেন মূলত তার বাস্তবিক পথে তেমন ক্ষমতা নেই। এই অবস্থায় তিনি উন্নয়নমূলক কাজ করতে পারেন না। আমি মনে করি যে তাদেরকে আরও বেশি ক্ষমতা দেওয়া দরকার। এর জন্য সংসদে আপনার মোটকাদা বিল এনে সেটা পাশ করে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা বৃদ্ধি করা উচিত। তা না হলে তিনি ওই শুধু নামকাওয়াস্তে জনগণের প্রতিনিধি হিসাবে থাকবেন, তিনি তেমন এলাকার উন্নয়নের কাজ করতে পারবেন না। জনগণকে যে প্রতিশ্রুতি দেবেন সেটা প্রায় ওই অনেকটা কাগজে কেতাবে থেকে যাবে। আমরা আসলে এই ব্যাপারটি নিয়ে আসলে অনেকের সঙ্গে অনেকেই বিষয়টি তুলে ধরছেন যে আসলে একজন উপজেলা পরিষদের যে কর্মপরিধি এবং তার ক্ষমতা সেটি আসলে এই মুহূর্তে নেই। উপজেলা আদালত নিয়েও একটি দাবি আছে। আমি সর্বশেষ নজরুল ভাই আপনার কাছে আসবো। আপনি একজন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। আপনি এই উপজেলা পরিষদের যে নির্বাচন আসছে, এই উপজেলা পরিষদ নিয়ে আপনার সাজেশনটা কি হবে? আসলে উপজেলা পরিষদ যে কনসেপ্টে গঠিত হয়েছিল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ, বর্তমানে কিন্তু সেই পর্যায়টা নেই। এখনও গ্রামে যে উন্নয়ন, অর্থাৎ গ্রামের উন্নয়নের জন্য যে উপজেলা গঠন করা হয়েছিল সেখানেও দেখা গেছে যে কেন্দ্রের একটা খবরদারি, অর্থাৎ কেন্দ্রের দিকে তাকিয়ে থাকতে হয়। আমি মনে করি যে যদি উপজেলা পর্যায়ে অর্থাৎ গ্রাম পর্যায়ে উন্নয়ন করতে হয় তাহলে উপজেলা সৃষ্টির যে মূল কনসেপ্ট সেই কনসেপ্টে ফিরে যেতে হবে। সেই কনসেপ্টগুলো কি ছিল যা এখন নেই? আপনি যেরকম একসময় এখানে আদালত ছিল, আদালতে মানুষ বিচারের জন্য জেলা সদরে যেতে হতো না, তার উপজেলাতেই সে সব ধরনের বিচার পেত। তারপরে বরাদ্দ যেটা আপনার হতো, বরাদ্দটা দেওয়ার ক্ষমতা ছিল উপজেলা প্রশাসনেরই। এখন সেখানে এমপি মহোদয়রা উপদেষ্টা হওয়ার কারণে উপজেলা পরিষদের তারা তার উপরে খবরদারি করতেছে
এইভাবে বিভিন্ন রকম মূল কনসেপ্ট যেটা ছিল, অর্থাৎ প্রশাসন বিকেন্দ্রীকরণ, সেই ধন্যবাদ। আসলে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় যে সেবা পৌঁছে দেওয়ার যে প্রতিষ্ঠান এটি ছিল, এখন অনেকাংশে নেই। এই বিষয়টি গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে। আমরা প্রত্যাশা করব সরকার এই বিষয়টি চিন্তায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। এই ছিল সৈয়দপুরে উপজেলা নির্বাচন নিয়ে আলোচনা। আমরা ফিরছি স্টুডিওতে। উপজেলা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনার খবর জানাতে নীলফামারীর সৈয়দপুর থেকে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার রতন সরকার। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চুড়িহাট্টার আগুনের কারণ নিয়ে নানা জল্পনা, সূত্রপাত নিয়ে প্রশ্ন থাকলেও রাসায়নিক গুদামেই বেড়েছে ভয়াবহতা, বলছেন প্রত্যক্ষদর্শীরা। মালিকরা চায়নি বলেই সরেনি রাসায়নিকের গুদাম, বললেন প্রধানমন্ত্রী। ঢাকা মেডিকেলে দেখতে গেলেন আহতদের। পুরান ঢাকাকে ঢেলে সাজানোর পরিকল্পনা। এবং টাঙ্গাইলের মধুপুরে ইকো ট্যুরিজম প্রকল্পে বাস্তুচ্যুত হওয়ার আতঙ্কে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণ, উচ্ছেদ না করার আশ্বাস জেলা প্রশাসনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।